ঘোষবাড়ির অজানা তথ্য ডায়েরি পড়ে জেনে গেল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরু দিয়ে দেখা যায় অভি রীতিমতো দোষ করেছে আর হাতে নাতে ধরাও পড়ে গেছে। আর তখনই শ্রাবণ অভিকে বাড়ি থেকে বার করে দিতে চায়, কিন্তু অভি কোনোভাবেই বেরোবে না বলে ঠিক করেছে। কিন্তু শ্রাবণ অভির সমস্ত কুকীর্তির কথা সবাইকে জানিয়ে দেয়। কিডন্যাপিং থেকে শুরু করে রোহিণীকে ঠকানো প্রত্যেকটা জিনিস শ্রাবণ সবার সামনে তুলে ধরেছে। এরপর একটা বেল্ট হাতে তুলে দেয় ওমের আর বলে, মিস্টার ঘোষ, অভি আপনার স্ত্রীর আর আপনার বোনের অনেক অসম্মান করেছে। এবারে অভিকে এই বাড়ি থেকে বার করার দায়িত্বটা আমি আপনার হাতে তুলে দিলাম। তখনই ওম একটু একটু করে এগিয়ে যায় অভির দিকে। অভি তখন বলে, শ্রাবণ, তোমাকে ভালোবেসে জড়িয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো হতে দিলে না সেটা। এবার দেখো, আমার খারাপ দিকটাই তুমি দেখবে, আর সেটা জাস্ট ডেঞ্জারাস তোমার জন্য, বলেই বেরিয়ে যায়। আর তখন রোহিণী খুব ভেঙে পড়ছে। এর মধ্যেই ওম এসে বলে, কি রে রোহিণী, এবার তুই খুশি তো? তোকে বার করে ওই ছেলেটার থেকে সাবধান করেছিলাম, কিন্তু তুই কোনো কথা শুনিসনি। আজকে বুঝতে পারছিস তো অভি ছেলেটা ঠিক কতটা ডেঞ্জারাস? কিন্তু অনেক দেরিতে বুঝে ফেলেছিস, আর বুঝে কাজ নেই। এতটাই দেরি করে ফেলেছিস যে সর্বনাশটা হয়েই গেল। এরপরেই রোহিণী চুপ করে রয়েছে। তখনই শ্রাবণ বলে, দেখুন মিস্টার ঘোষ, রোহিণী অভিকে ভালোবেসেছে, ভালোবাসায় তো কোনো দোষ নেই, কিন্তু যে ভালোবেসে ঠকায় দোষটা তার। রোহিণী আশা করি এবার বুঝে যাবে মিস্টার ঘোষ, কিন্তু আপনি কবে বুঝবেন সেটাই আমার ডাউট আছে। রোহিণী আর এরকম ভুল কখনো করবে না। কি রোহিণী, আমি ঠিক বললাম তো? রোহিণী তখন আর কোনো কথা না বলেই ঘরে চলে যায়। এরপর শ্রাবণ ওমকে বলে, জানেন তো মিস্টার ঘোষ, কাউকে যদি ভালোবাসা যায় মন থেকে, সে যদি কষ্ট দেয় আমাদেরকে, তাহলে আমাদের সত্যি খুব কষ্ট হয়। সেটা আপনাকে কিভাবে আমি বোঝাবো জানি না, তবে যেটা সত্যি সেটাই আপনাকে বললাম। এবার বাকিটা আপনার ইচ্ছে, আপনি কি করবেন না করবেন। তখনই শ্রাবণের কথা শুনে ওম রীতিমতো ভাবতে বসে। শ্রাবণ হঠাৎ করে কি কথা বলে চলে গেল। এর মধ্যেই দেখা যায় যে ওম চুপচাপ দাঁড়িয়েই রয়েছে। আর অন্যদিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে শুরু করেছে মল্লার আর মল্লারের মা। দুজন মিলে অনেক পুরনো কথা ভাবতে থাকে, যেটা হয়তো আগে ভাবতো না, সেই কথাগুলোই এখন ভাবছে ঘোষবাড়ির সম্পর্কে। এর মধ্যেই দেখা যায় যে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। শ্রাবণও ঘুম থেকে উঠে পড়েছে। শ্রাবণের সাথে সাথে রোহিণীও গেছে ঠাকুর ঘরে। এরপর শ্রাবণ একটা গান দিয়ে আজকের প্রার্থনা শুরু করে। তখন শ্রাবণ খুব সুন্দরভাবে প্রার্থনা করে সবার ঘুম ভাঙিয়ে দেয়, কিন্তু কেউই এখনো প্রার্থনার ওখানে আসেনি রোহিণী বাদে। এর মধ্যেই ওম উঠে গিয়ে ব্রেকফাস্ট করার জন্য বসে আছে টেবিলে আর বলে, কি ব্যাপার, আজকে কি খাওয়া দাওয়া দেবে না নাকি? তখনই মৃত্তিকা বলে, অনেকক্ষণ ধরে ব্রেকফাস্ট করব বলে বসে আছি, খাবার দাবার কোথায়? শ্রাবণ বলে, আপনার জন্য তো খাবার দাবার নেই নতুন মা, কারণ আপনার কথা ছিল যে আপনি ঠাকুর ঘরে আসবেন, প্রার্থনা করবেন। আপনি প্রার্থনা করেননি, তাই আপনার জন্য কোনো ব্রেকফাস্ট আজকে হবে না। আপনাকে আজকে সকালটা না খেয়েই কাটিয়ে দিতে হবে। আপনি যদি অন্যায় করেন দুপুরেও খাবার পাবেন না। কথাটা শুনে মৃত্তিকা তো প্রচণ্ড রেগে যায় আর বলে, শ্রাবণ, তোমার কি যা ইচ্ছা মনে হবে তুমি তাই করবে? শ্রাবণ বলে, না, আমার যা ইচ্ছা মনে হবে আমি তাই করব না। আমি আপনাকে বলে দিয়েছি, কিন্তু আপনি আমার কথা শোনেননি, তার জন্যই আর কি। এরপর মৃত্তিকা খাবার টেবিল থেকে উঠে চলে যায় আর বলে, খাবো না, তোমাদের খাবার তোমরাই খাও। এর মধ্যেই সবাই মিলে বসে আছে কখন খাবার আসবে। বলতে বলতে শ্রাবণ খাবার নিয়ে চলে এসেছে। ব্রেডগুলো পুরো পুড়ে পুড়ে গেছে আর অমলেটগুলো পুরো ঝুড়ি বাজার মতন হয়ে গেছে। ওম তখন বলে, এগুলো কি? এই রকম ব্রেকফাস্ট আমি কোনোদিনও দেখিনি। পোড়া পোড়া রুটি আর এখানে ডিমগুলো মনে হচ্ছে ভুজিয়া হয়ে গেছে। কি বানিয়েছো তুমি এসব? আর তখনই শ্রাবণ বলে, ভালোবেসে যেটা দিচ্ছি সেটা খেয়ে নিন মিস্টার ঘোষ, কারণ কে বা বলতে পারে এর পরবর্তী সময় হয়তো আপনি কিছু পেলেনই না, না মানে হতেই তো পারে, তাই না? এরপরেই ওম তখন বলে, দেখো দেখো শ্রাবণ, তুমি এই রকমভাবে না গন্ডগোল করতে পারো না। তোমার কি অধিকার আছে এরকমভাবে আমাদেরকে খেতে দেওয়ার? তুমি কেন আমাদের সাথে এরকম করছো? শ্রাবণ বলে, চুপচাপ খেয়ে নিন, আর সব থেকে বড় কথা হচ্ছে না খেয়ে আর কোথায় বা যাবেন। এর মধ্যেই রোহিণী চলে এসেছে। রোহিণী এসে বলে, সরি দা ভাই, আজকের ব্রেকফাস্টটা আমি বানিয়েছি। তখনই শ্রাবণ বলে, তাতে কি হয়েছে রোহিণী, হাতে 5টা আঙুল কি সমান? তুমি তো এর আগে কোনোদিনও ব্রেকফাস্ট বানাওনি, স্বাভাবিকভাবেই ভুল হবে, কিন্তু তবুও তুমি শিখবে। তোমার যে শেখার আগ্রহটা আছে সেটাই অনেক। তোমার হাঁটুর
তুমি হচ্ছে ওই নতুন মার হাঁটুর বয়সী, কিন্তু তুমি দেখো কত সুন্দরভাবে চেষ্টা করেছো। মিস্টার ঘোষ, আজকে এটাই খেতে হবে। আমি তো খাবই, বলেই শ্রাবণ খেয়ে নিচ্ছে। আর তখনই ওম বুঝতে পারে না কি করবে। এর মধ্যেই চলে এসেছে কাকাই। কাকাই এসে শ্রাবণ শ্রাবণ বলে ডাকতে ডাকতে চলে আসে আর বলে, শ্রাবণ, একটা বড় পেমেন্ট এসেছে, 10 লক্ষ টাকা। এই টাকা দিয়ে শ্রমিকদের টাকা দেওয়া হবে, ওদের যেই মজুরিটা রয়েছে আর কাঁচামাল আনা হবে। শ্রাবণ বলে, খুব ভালো করেছো কাকা, এই টাকাটার কোম্পানিতে খুব দরকার ছিল, দাও। তখনই কাকাই বলে, ডিয়ারির জন্য এই টাকাটা সাবধানে রেখো কিন্তু শ্রাবণ, কোনো অসুবিধা যেন না হয়, অনেকগুলো টাকা তো। শ্রাবণ তখন বলে, হ্যাঁ কাকাই, আমি এটা ঠিক যত্নে রেখে দেবো, তুমি চিন্তা করো না। খেতে বসে পড়ো। এরপরেই বাকিরা সবাই, সানায়া, ভেঙ্কি, ওই পোড়া রুটিটাই খেতে থাকে। আর এরপরে ওম বুঝে উঠতে পারে না ওম কি করবে। ওমও সেই জন্য ওই পোড়া ব্রেড আর ডিম ঝুরি ভাজা ওটাই খাচ্ছে। রীতিমতো অক তুলে ফেলে দিতে চায়, কিন্তু তবুও ফেলতে পারে না। শ্রাবণ পুরোটাই দেখছে আর বলে, জানেন তো মিস্টার ঘোষ, এটাকেই বলে দায়িত্ব। আজকে আপনার বোন রান্না করেছে, আপনি চাইলেও ফেলে দিতে পারছেন না, কারণ জানেন খাবারটা খারাপ হয়েছে, তবুও খাচ্ছেন। এর থেকে বড় কিছু আর হতে পারে না। এরপর সবাই সেই খাবারটাই খাচ্ছে। রোহিণী ঘরে গিয়ে চিন্তা করতে থাকে সবটা। আর তখনই শ্রাবণ বলে, চিন্তা করো না রোহিণী, সব ঠিক হয়ে যাবে। জীবনে তো বিপদ আসে, তাই বলে কি জীবন থেমে থাকে? কখনোই জীবন থেমে থাকে না। তোমার ক্ষেত্রেও দেখবে সেটা হবে না। আর হ্যাঁ, অভি খারাপ ছেলে, তোমাকে বারবার করে বলা হয়েছিল, কিন্তু তুমি বিশ্বাসই করতে চাওনি। আর এখন তো বিশ্বাস হলো, বলো। এর মধ্যেই মল্লার তার মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে, সব কিছু যে কবে ঠিক হবে। বসুন্ধরা বলে, আমার তো মনে হয় না আর ঠিক হবে, যা হবার হয়ে গেছে, এখান থেকে ঠিক হবার কোনো রাস্তাই নেই। অন্যদিকে মৃত্তিকা শ্রাবণের ওপর প্রচণ্ড রেগে যায় আর বলে, শ্রাবণ, আজকে তুমি আমার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়েছো, এবারে তো তোমাকে আর কোনো ছাড়াছাড়ি হবে না। এবার দেখো তোমার অবস্থা আমি কি করি। অনেক হয়েছে, তুমি আমাকে সেই কবে থেকে জ্বালিয়েই যাচ্ছ, আমি কিন্তু কিচ্ছু বলছিলাম না, এবারে আমাকে আর কে আটকায়। এর মধ্যেই শ্রাবণ বসুন্ধরা লিখে যাওয়া সেই ডায়েরিটা পড়তে থাকে। ডায়েরির অনেকগুলো লাইনই শ্রাবণ বুঝতে পারছে না। সেখানে একটা লাইন হলো, ওর কি পছন্দ হবে কে জানে। এই ওরটা কে সেটাই বুঝতে পারছিল না। ওম, না, ও মনে তো ওমের নামটা লেখাই থাকবে। সানায়া, তারপরে রোহিণী, এরা কারা কারা, কে বসবে এই জায়গাটাতে? আর তখনই শ্রাবণ এ সমস্ত নিয়ে ভাবছে। আর অন্যদিকে মৃত্তিকা আবারও মুখোশ ধারণ করে একটু একটু করে এগিয়ে আসতে থাকে, যাতে শ্রাবণ চিনতে না পারে। আর অন্যদিকে ওমও রয়েছে। আজকে এই মাস্কম্যানকে হাতে নাতে ধরবে বলে ঠিক করেছে শ্রাবণ। আর মৃত্তিকা সেটা এখনও বুঝতে পারেনি। মৃত্তিকা জানেই না যে শ্রাবণ কত বড় ফাঁদ পেতে রেখেছে এই মাস্কম্যানকে ধরার জন্যই। আর বোঝাই যাচ্ছে মৃত্তিকার আসল মুখোশটা কিন্তু খুলে যেতে চলেছে।